আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি কাঠগোলাপে আসক্তি। লিখনিতে ইসরাত তরনী, পর্ব সংখ্যা 13। ঘড়ির কাঁটা 10টা ঘরে। গ্রামের মানুষের কাছে রাত 10টা মানেই মধ্যরাত, অথচ হট পাথরের তৈরি যান্ত্রিক শহরের মানুষের নিকট রাত 10টা মানে রাতের প্রথম প্রহর। এই সময়ে গ্রামের অর্ধেক মানুষ তন্দ্রায় বিভোর। ইতিমধ্যে মেহেরিমাদের রাতের খাবার পর্ব শেষ হয়েছে। মেহেরিমা বাবা মায়ের রুমে বসে ওনাদের সাথে আড্ডা দিচ্ছে। তৃতীয় মেহেরিমা রুমেই আসে। মাধবী পড়াশোনা নিয়ে ব্যস্ত। দরজায় কড়া নাড়ছে আর অ্যাডমিশন এক্সাম। এই নীলাক্ষী, তুই নোসপিন পড়িসনি কেন? মা, এখন কেউ নোসপিন পড়ে নাকি? আমি তো ভুলেই গেছি। আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, সে আপডেট, নোসপিন পড়ে না। মায়ের কণ্ঠে সূক্ষ্ম অভিমানে আঁচ পেতে মেহেরিমা মুখে আধা নেমে আসে। মাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মা, আমি ওনাকে বলবো একটা সুন্দর নোসপিন কিনে এনে দিতে। আমাকে ছাড়। আলমারির ডান সাইডে ড্রয়ার দেখ, একটা ছোট্ট বক্স আছে, এটা নিয়ে আয় যা। অবনী শেখের কথায় মেহেরিমা চঞ্চল পায়ে আলমারির নিকট এগিয়ে যায়। দ্রুত পায়ে আলমারির ড্রয়ার খুলেই একটা সাদা কালো ছবি চক্ষু গহ্বর হয়। ছবিতে দুইজন কিশোরী মেয়ে একে অপরের জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। একটা অবনী শেখে অনায়াসেই বুঝতে পারে মেহেরিমা। পাশের মেয়েটার চেহারাটা অবনী শেখ আর শাহিন শেখে আসছে, অনেকাংশ মিলে যায়। মেহেরিমা ছবির দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। হঠাৎ করেই নিজের একমাত্র খালামণি অতসী শেখের কথা মাথায় আসে মেহেরিমার। কিন্তু মা যে বলেছিল খালামণি কোনো ছবি নেই নিজের কাছে। অনেক বছর আগে মারা গেছে অতসী শেখ, কিন্তু কিভাবে মারা গেছে সেটা মেহেরিমা অজানা। এই বিষয়ে কথা তুললে অবনী শেখ সুকৌশলে এড়িয়ে যায় বিষয়টা। কিরে, কি করছিস ওখানে? এত সময় লাগছে কেন? হ্যাঁ, আসছি। মেহেরিমা বক্সের সাথে ছবিটা নিয়ে আসে। অবনী শেখের সামনে ছবিটা মেলে ধরে। এটা খালামণি মা। অবনী শেখ অপলক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই ব্যথিত হয়ে ওঠে হৃদয়টা। হ্যাঁ, স্নান কণ্ঠে অবনী শেখ জলিল শেখের নীরস চাহনির দিকে ছবিটার দিকে তাকিয়ে আছে। অবনী শেখের ব্যথিত মুখমণ্ডল দেখতেই মেহেরিমা মনটা খারাপ হয়ে যায়। তবুও সেই প্রতিবারের মতনই পুরনো কথা তোলে। আজ যেন জানার পণ করেছে। মা, খালামণি কিভাবে মারা গেছিল? তুমি এই কথা কেন লুকিয়ে রাখছো আমাদের থেকে? আর এই ছবি কোথা থেকে আসলো? তুমি না বলেছিলে খালামণির কোনো ছবি নেই আমাদের কাছে? কথাটা শুনতেই অবনী শেখের মুখমণ্ডল শক্ত হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠে বলে, সময় হলে সব জানতে পারবি। তোকে সত্য খুঁজে বের করতে হবে না। সত্যই সত্যই থাকে, সত্যই তোকে খুঁজে বের করে নেবে। তবে নিজেকে সর্বদা প্রস্তুত রাখিস কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য। তোর অসুস্থ যাদের সাথে মিশেছিস তারাই প্রত্যুকার। মা, আমি কখনোই কারোর ক্ষতিকারণ হব না তো। তুই আমার প্রিন্সেস। আমার বাগানে নিজের হাতে গড়ে তোলা সবচেয়ে আকর্ষণীয় গোলাপ হচ্ছে তুই। ঘ্রাণবিহীন অথচ সৌন্দর্যের রানী। তোকে ভালোবাসলে তুই তার হৃদয়ে সুঘ্রাণ ছড়ানোর ক্ষমতা রাখিস। আর যে তোকে আঘাত করার ইচ্ছে পোষণ করবে, তোর কাটা আঘাত সে নিজেই ক্ষণবিহিত হয়ে যায়। মা, আমি গোলাপ ধাঁধায় আটকে গেছি। এই চৌধুরী বাড়ি কিছু একটা ঠিক নেই। আমার মনে হয় এই বাড়ির ইট পাথরগুলো আমাকে ডেকে বলে তুই রহস্যের বেড়াজালে আটকে গেছিস মেহেরিমা। এর থেকে তো মুক্তি নেই। মেহেরিমার কথায় পরিপ্রেক্ষিতে অবনী শেখ মুচকি হাসলেন। রহস্যের বেড়াজাল আটকে পড়েছিস। সময় হলে গোলক ধাঁধা নিজেই খুলে যাবে। তৃতীয় বাবা একা রুমে আছে। এই বক্সটা নিয়ে রুমে যা, ওকে পরিয়ে দিতে বলিস। মেহেরিমা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছবিটা বিছানায় রেখে রুম থেকে বেরিয়ে আসে। মেহেরিমা রুমে থেকে বেরিয়ে যেতেই অবনী শেখ ফুঁপিয়ে কেঁদে ওঠে। জলিল শেখ নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেয় প্রিয় অর্ধাঙ্গিনীকে। অবনী শেখের বলা প্রতিটা কথা মেহেরিমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মায়ের বলা কথাগুলোর সাথে কোনোভাবেই কি চৌধুরী বাড়ির সূত্রযুগল আছে? নিজের মনে হাজারো প্রশ্ন নিয়ে রুমে প্রবেশ করে মেহেরিমা। ঘরে সবুজ রঙের ড্রিম লাইট মৃদু আলোয় জ্বলছে। রুমের মধ্যে শুনশান নীরবতা। দক্ষিণের জানলা দিয়ে ঠান্ডা রিনিঝিনি বাতাস ক্ষণে ক্ষণে প্রবেশ করছে রুমের মধ্যে।
ব্যালকনি থেকে বাগানের আওয়াজ ভেসে আসতেই মেহেরিমা মুচকি হেসে সেদিকে পা বাড়ায়। এক ডুব দিয়ে সুবিশাল অম্বরের গোল থালার মতো বড় রূপালী চন্দ্র দেখা দিয়েছে। নিজের আলোয় ধরণীর আলোকিত করে গৌরবের বুক ফুলিয়ে অম্বরে নিজেই উপস্থিত হয়েছে চন্দ্রিমা। তৃতীয় ব্যালকনি চেয়ারে বসে এক ধ্যানে চন্দ্রিমার দিকে তাকিয়ে আছে। সুন্দরী চন্দ্রিমা, যতই নিজের রূপ দেখিয়ে আমায় ভস করতে চাও না কেন, আমি ধরা দিচ্ছি না। আমার ব্যক্তিগত চাঁদের সৌন্দর্যের কাছে তুমি কিছু না। ওর স্নিগ্ধ নিষ্পাপ মুখের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। আমার উপরে রাগ করলে সুন্দরী চন্দ্রিমা পরক্ষণেই গেয়ে ওঠে, আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এক চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনি ঋণিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এক চোখে চেয়ে থেকেছি। মেহেরিমা স্নান পায়ে এগিয়ে আসে, ত্রিদিত্যের ঠিক পিছনে দাঁড়ায়। মেহেরিমা উপস্থিতি অনুভব করতে ত্রিদিত্যের ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। সামনে আয়। মেহেরিমা গুটি গুটি পায়ে হেঁটে ত্রিদিত্যের সামনে যেয়ে দাঁড়ায়। রিনিয়ে কণ্ঠে বলে, আমার উপস্থিতি কিভাবে বুঝতে পারলেন? আমার উপস্থিতি কিভাবে বুঝতে পারলেন? হ্যাঁ, নিজের সত্তার উপস্থিতি যদি বুঝতে না পারি তাহলে আর কেমন ভালোবাসলাম তোরে। আমার গানটা খুব খুব সুন্দর হয়েছে। আপনার গানটা খুব খুব সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে গান। আমার জামাই পুরোই একটা রাজপুত্তর, কত গুণ তার। এগিন। ত্রিদিত্যের কথায় মেহেরিমা আলাভোলা হাসি দেয়। মানে আমি ইচ্ছে করে শুনিনি তো, এখানে আস্তে আস্তে শুনে ফেলেছি। এটা আমার কানের দোষ। ত্রিদিত্য মেহেরিমার হাত ধরে হেঁচকা টান মেরে নিজের কোলে বসিয়ে নেয়। আলতো হাতে কাঁধের উপর থেকে চুল সরিয়ে দেয়। ত্রিদিত্যের স্পর্শে মেহেরিমা কেঁপে ওঠে। কাঁপছিস কেন? মেহেরিমা কিছু বলার সুযোগ না দিয়েই গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট ভালোবাসায় মেহেরিমা ভরিয়ে দিতে থাকে। মেহেরিমা যেন সুখের অনুভূতি জোয়ারে ভেসে যায়। কয়েক মিনিট পেরোতেই মেহেরিমা তড়িৎ গতিতে পেছনে ঘুরে ত্রিদিত্যের আধরজোড়া নিজের অধর নিয়ে চেপে ধরে। সেকেন্ডের ব্যবধানেই নিজেকে শূন্য অনুভব করে মেহেরিমা। দুজন নরনারীর উষ্ণ শ্বাস প্রশ্বাসে ক্রমশ ভারী হয়ে আসে। বদ্ধ ঘরের চারপাশ লজ্জার মেঘের আড়ালে নিজের মুখ লুকায় সুন্দরী চন্দ্রিমা। লজ্জায় নাকি মেহেরিমার ওপর হিংসা? ত্রিদিত্যের ভালোবাসা পাগলামিতে আরও একটা সুন্দর রজনী পার করে মেহেরিমা। মায়ের দেওয়া বক্সটা অযত্নেই পড়ে থাকে বিছানার এক কোণায়। ইতিমধ্যেই কেটে গেছে 5 দিন। মেহেরিমা আর ত্রিদিত্য আজ চৌধুরী বাড়িতে এসেছে। এ বাড়িতে পা রাখতেই মেহেরিমা নতুন চমক পেয়েছে। চৌধুরী বাড়ির মেয়ে অর্থাৎ ত্রিদিত্যের একমাত্র ফুপিমণি আয়রা চৌধুরী আমেরিকা থেকে পুরো পরিবার নিয়ে স্বয়ং উপস্থিত হয়েছে চৌধুরী বাড়িতে। ওনারা গতকাল রাতেই এসেছেন, অথচ মেহেরিমা এসবের কিছুই জানে না। আয়রা চৌধুরীর সাথে পরিচিত হয়ে মেহেরিমা বেশ ভালো লেগেছে। খুবই হাস্যোজ্জ্বল মিশুক প্রকৃতির মানুষ তিনি। তবে ওনার 2 মেয়ে সাথে পরিচিত হয়ে মেহেরিমা বেশ ভালো লেগেছে। খুবই হাস্যোজ্জ্বল মিশুক প্রকৃতির মানুষ তিনি। তবে ওনার 2 মেয়ে আলমিয়াকে মেহেরিমার একটু ভালো লাগেনি। মানুষ হিসেবে অতিরিক্ত অহংকারী আর পোশাকের অবস্থা নাজেহাল। ত্রিদিত্য এসবে নির্বিকার রয়েছে। চোখ তুলে একবার তাকায় উনি ওদের দিকে, আর কথা বলা তো দূরের বিষয়। সময় রাত 10টা। সবাই খাবার টেবিলে উপস্থিত হয়েছে। ত্রিদিত্যের এক পাশে মেহেরিমা বসেছে, অপর পাশে চেয়ারটা খালি পড়ে আসে ত্রিধার জন্য। বেচারি লজ্জায় আজ সারাদিন ত্রিদিত্যের মুখোমুখি হয়নি। যেই মেয়ে সবার আগে খাবার টেবিলে উপস্থিত থাকে আর আজ তার কোনো খবরই নেই। আয়েশা চৌধুরী আর আলভিয়া চৌধুরী দ্রুত হাতে খাবার পরিবেশন ব্যস্ত হয়ে পড়েছেন। শ্রেয়া চৌধুরী ওনাদের কাছে টুকটাক সাহায্য করছেন। আমার মেয়েটা হঠাৎ করে কি যে হলো, আজ সকাল থেকে কেমন ঘর কোনো হয়ে গেছে। সারাদিনে একটা বারের জন্য ঘর থেকে বের হয়নি। ও মেহুমা, একটু কষ্ট করে ত্রিদুকে ডেকে এনে দিবে গো। আয়শা চৌধুরীর কথায় মেহেরিমা মুচকি হেসে বলে, এভাবে বলছেন কেন মেজুমা? আমি এক্ষুনি যাচ্ছি। মেহেরিমা ত্রিদার ডাকতে চলে যায়। হাঁটায় ধপধপ শব্দে কর্ণগোচর হতেই সবাই সিঁড়ির দিকে তাকায়। আলভিয়া আর অ্যামেলিয়া দোতলা থেকে নামছে। 2 বোনের পরনে ছোট্ট একটা টপস, যেটা উষ্ণতায় হাঁটুর অনেকটা উপরে।
ফর্সা কাঁধ পা সবটাই উন্মুক্ত। আরিফ চৌধুরী আজাদ চৌধুরী দ্রুত নিজের চোখ নামিয়ে নেন। তৃতীতের দৃষ্টি নিজের ফোনে স্থির। আলবিয়া আমিনিয়া এসে কোনো অনুমতি ছাড়াই তৃতীতের দুপাশের চেয়ারে দুজন বসে পড়ে। তৃতীত ফোন থেকে দৃষ্টি সরিয়ে আয়রা চৌধুরীর দিকে দৃষ্টিপাত করে। বিদায় হচ্ছেন কবে? তৃতীতের এহেন কথায় উপস্থিত সবার চক্ষু ছানাবড়া হয়ে যায়। গোল গোল চোখে অবিশ্বাস্য চোখে তৃতীতের দিকে তাকিয়ে থাকে। আয়রা চৌধুরী মলিন হাসে। মাত্রই গতকাল আসলাম বাবা, এবারে অনেক দিনের জন্য এসেছি, পুরো শীত কাটিয়ে তারপর যাব। বহু বছর গ্রামের শীতের পরিবেশ উপভোগ করতে পারিনি, এবার আমরা অনেক দিন থেকেই যাওয়ার চিন্তা ভাবনা করে এসেছি। তৃতীত ঠোঁটের তাচ্ছিল্যের হাসি। শীত কাটাতে এসেছেন, খুব ভালো কথা। আমি ভেবেছিলাম বোধহয় আগের বারের মতনই ভাই বউকে নিজের সঙ্গে বানিয়ে ভাইয়ের মাথা চিবোতে এসেছেন। শেষ কথাটা শ্রেয়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে। শ্রেয়া চৌধুরীর দৃষ্টি নামিয়ে নেন, কিছুক্ষণ থেমে আবারও বলে, তবুও একটা ওয়ার্নিং দিয়ে রাখি, আমার বউ কিন্তু সুবিধার না, সাবধান থাকবেন, নিজের সব সঙ্গীদের সাবধানে রাখবেন। মেহেরিমা আপনাদের মতো মানুষকে ঘৃণা করে। তৃতীত গর্জে ওঠে আরিফ চৌধুরী। নিজের একমাত্র আদরের বোনকে অপমান করছে কিনা উপস্থিত ছোট বড় সবার সামনে এমন কঠিন অপমানে ফুপিয়ে ওঠেন আয়রা চৌধুরী। আয়রা চৌধুরীর হাজব্যান্ড আবরাম তালুকদার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে তৃতীতের দিকে। তৃতীত সেদিকে পাত্তা দিল না। ভাবটা এমন যে কিছুই হয়নি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আর এই তোরা দুজন একটা কথা কান খুলে শুনে রাখ, নেক্সট টাইম যদি আমার আশেপাশে তোদের দুজনকে দেখেছি তাহলে পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব, মাইন্ড ইট। তৃতীতের কণ্ঠে কিছু একটা ছিল। আলভিয়া আমেলিয়া ভয়ে জড়সড় হয়ে তড়িৎ গতিতে হাঁ-সূচক মাথা নাড়ায়। তৃতীতে দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। নিজেকে তুমি কি মনে করো? আরিফ চৌধুরী উচ্চস্বরে বলে ওঠেন। তৃতীতের চরণ যুগল থেমে যায়, পেছনে ঘুরে তাকায়, প্যান্টের পকেটে দু হাত গুজে আয়েশি ভঙ্গিতে দেয়ালে হেলান দিয়ে সিঁড়িতে দাঁড়ায়। আপাতত কিছু মনে করছি না। তোমার ব্যবহার দিনকে দিন পশুর মতো হয়ে যাচ্ছে। আপনারাই তো রক্ত বয়েছেন আমার শরীরের। তৃতীতের খাপছাড়া জবাবে আরিফ চৌধুরী রাগ তির করে বেড়ে যায়। উনি আবারও গর্জে ওঠেন, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। তোমাকে এমন শিক্ষা দিয়ে বড় করিনি আমি। এ কেমন ব্যবহার তোমার? আমাদের সাথে যেটা করো সেটা মেনে নিয়েছি, কিন্তু তোমার একমাত্র ফুপিমনির সাথে কিভাবে এটা করছো? কি জঘন্য ব্যবহার করো সবার সাথে। আপনার মতনই হয়েছি আমি, আর আপনার চোখের সামনে কে থাকতে চায়? ওহ, আমার পিছনে পড়ে আপনি নিজেই এখানে এসেছেন। ভুল কেন যাচ্ছেন? যে যেমন ব্যবহারযোগ্য তার সাথে তো আমি তেমন ব্যবহারই করব। সব সময় ন্যায় গম্ভীর কণ্ঠস্বরে তৃতীতের ছেলের একরোখা তামি আরিফ চৌধুরী রীতিমতো রাগ কাঁপছেন। আজাদ চৌধুরী এগিয়ে আসেন। ভাইজান শান্ত হন। শ্রেয়া চৌধুরী এগিয়ে এসে এক গ্লাস পানি দেন। রাগান্বিত আরিফ চৌধুরীর সাথে কথা বলার মতো সাহস ওনার নেই। আরিফ চৌধুরী এক ঢুকেই সবটা শেষ করেন। আপনাদের নাটক শেষ, আমি কি যেতে পারি? ছোট মা, আমার আর মেহেরিমার খাবার রুমে পাঠিয়ে দিবেন। আমার কথা শেষ হয়নি এখনো। তৃতীতের কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। আরিফ চৌধুরী বলেন, তোমার লজ্জা করে না? ওই বাড়ির মেয়েকে তুমি কিভাবে বিয়ে করলে? তুমিই তো সবটা জানতে তৃতীত। কেন এই ধ্বংস খেলায় নামলে? আমাকে আর কত শাস্তি দিবে? শেষের দিকে ওনার কণ্ঠে অসহায়ত্ব ফুটে ওঠে। যেভাবে আপনার ভাই বিয়ে করেছিল সেভাবেই করেছি। আপনাদের ভুলের শাস্তি আমি কেন পেতে যাব? ভালোবাসি আমি মেহেরিমাকে। আর আপনার শাস্তি, যেটা স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। অতীতের পুনরাবৃত্তি করতে চাইছো? ওহো, মেহেরিমা গায়ে একটা আঁচ দেওয়ার আগে তাকে আমার মুখোমুখি হতে হবে। সবাই নিজের আর নিজের ভাইয়ের মতো কেন ভাবলেন বলুন তো? সবাই কি আপনাদের মতো বিশ্বাসঘাতক কাপুরুষ নাকি? এক দফায় দমে যায় আরিফ চৌধুরী। সর্বরাগ এবার গিয়ে পড়ে শ্রেয়া চৌধুরীর উপরে। শ্রেয়া চৌধুরীর দিকে অগ্নিদৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বাড়ির বাহিরে চলে যায়। শ্রেয়া চৌধুরী শব্দে করে কেঁদে ওঠেন। বাড়ির সকলে হতভম্ব হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কেউ কি বুঝতে পারছে না? তৃতীত দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরেই মেহেরিমা ভেজা চক্ষু যুগল, রক্তিম মুখমণ্ডল চক্ষু গোচর হয়। আর
এক সেকেন্ডও না দাঁড়িয়ে মেহেরিমা ওখান থেকে এক দৌড়ে ছাদে চলে যায়। এতক্ষণ ধরেই কথোপকথন সবটাই শুনেছে অবনী শেখ। মেহেরিমা তখন ত্রিদাকে ডেকে নিয়ে আসার সময় প্রতিমধ্যেই অবনী শেখের কল দেন। মেহেরিমা রিসিভ করে কথা বলতে শুরু করে। হঠাৎ আরিফ চৌধুরীর চিৎকার শুনে ওরা দুজন দ্রুত পায়ে দোতলা সিঁড়ির নিকট এসে দাঁড়ায়। তাড়াহুড়োতে কলটা কাটতে ভুলে যায়। অবনী শেখের অধরে বাঁকা হাসি ধীরে কণ্ঠে আওড়ায়, সময় ঠিকই দ্বিগুণ রূপে ফিরিয়ে দেয়। প্রকৃতির বিচার বড়ই কঠিন। মেহেরিমার পেছনে তৃতীতে দৌড়ে ছাদে আসে। চৌধুরী বাড়ির ছাদটা অপরূপ সৌন্দর্যে মোড়ানো। ছাদের অর্ধেক জায়গা জুড়ে ছাদ বাগান করা, যেখানে আছে নাম না জানা শত শত দেশি বিদেশি ফুলের জাত। চাঁদের আলোয় সারি পাঁচ ঝমঝম করছে। ছাদের পা রাখতেই একটা ঠান্ডা দমকা হাওয়া বয়ে যায়। মেহেরিমা ক্ষীণ তনুমন শিরশির করে ওঠে। নাসারন্ধে ভেসে আসে শিউলি বেলি ফুলের সুবাস। মেহেরিমা বড় একটা শ্বাস নিয়ে স্লথ পায়ে সামনে এগিয়ে যায়। একদম ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। চোখ চলে যায়। মনোরম লাগছে। কিছুক্ষণ আগেই মনের ব্যথা কিছু কমে আসে। প্রকৃতি প্রেমীর কাছে প্রকৃতিই যেন শান্তির নীড়। তাই তো কয়েক মিনিটের ব্যবধানে মেহেরিমা অসহায়নীয় বুক ব্যথাটা গিলে নিল প্রকৃতি। তৃতীত এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে মেহেরিমাকে, উন্মুক্ত পিঠে থুতনি রাখে। কিছুক্ষণ নীরবতা চলে দুজনের মাঝে, একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে ব্যস্ত। হঠাৎ মেহেরিমার চোখে জল উঠে অগ্নিশিখা। নীরবতা ভেঙে তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে, অতীতে চৌধুরী পরিবারের সাথে শেখ পরিবারে কি ঘটেছিল? একে অপরের প্রতি এত ভয়, সংকোচ, ঘৃণা কেন? কিসের ধ্বংস খেলায় নেমেছেন সবাই? আপনাদের খেলায় আমায় কেন দাবার গুটি বানালেন?